আচ্ছা, বিনাপোলের সম্প্রতি একটা বেশ বড়সড় রাজনৈতিক সমাবেশ হয়ে গেল, তাই না? হ্যাঁ, হ্যাঁ। আসন্ন যে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, তাকে সামনে রেখে এর গুরুত্ব তো মনে হয় কম না। একদমই না। আমাদের হাতে বেনাপোল থেকে আসা একটা রিপোর্ট আছে। সেখানে ফোকাসটা ছিল মূলত সাবেক এমপি, বিএনপি নেতা মফিকুল হাসান তৃপ্তির ওই সমাবেশ আর তার বক্তব্যের ওপর। হুম। তো আজ আমরা এই রিপোর্টটা ধরেই একটু আলোচনা করি, দেখি এর ভেতরে কি আছে। ঠিক, এই রিপোর্টটা থেকে আমরা বোঝার চেষ্টা করতে পারি যে সমাবেশটার মূল মেসেজ কি ছিল, কেন এটা করা হলো, প্রেক্ষাপটটা কি, আর এর সিগনিফিকেন্স, তাৎপর্যটাই বাকি। আচ্ছা, দেখা যাক কি কি ইন্টারেস্টিং জিনিস উঠে আসে এখান থেকে। রিপোর্ট বলছে এটা হয়েছে ৩০শে অক্টোবর দুপুর ৩:৩০ দিকে হুম। বেনাপোল পৌরসভার দিঘির পাড় ঈদগাহ ময়দানে বিএনপি আর তাদের সহযোগী সংগঠনগুলো, ধরুন যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ছাত্রদল, এদের লোকজন তো ছিলই। হ্যাঁ, তা তো থাকবেই। কিন্তু সাধারণ মানুষের উপস্থিতিও নাকি বেশ ভালো ছিল। মাঠ একদম কানায় কানায় পূর্ণ ছিল শুনলাম। অনেকে নাকি দূর থেকেও মিছিল করে এসেছে। আচ্ছা, লোক সমাগম বেশ ভালোই ছিল বোঝা যাচ্ছে। এটা তো নির্বাচনের আগে যে কোনো প্রার্থীর জন্য একটা পজিটিভ সাইন। তো বটে। এটা তার অর্গানাইজিং পাওয়ার বা প্রাথমিক জনসমর্থন কেমন সেটার একটা ধারণা দেয় আর কি। কিন্তু শুধু ভিড় হলেই তো হবে না, আসল কথা হলো উনি বললেনটা কি, মেসেজটা কি ছিল। ঠিক, সেখানে আসছি। মফিকুল হাসান তৃপ্তি তার পলিটিক্যাল লাইফের শুরুর দিকের কথা বলেছেন, ঢাকা ইউনিভার্সিটিতে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে আসা। হ্যাঁ, ওটা তো ওনার ব্যাকগ্রাউন্ড। তারপর যুবদল, বিএনপি, বিভিন্ন পদে কাজ করার কথা। তবে যে বিষয়টা উনি খুব জোর দিয়ে বলেছেন সেটা হলো কেন্দ্রীয় দপ্তর সম্পাদক থাকার সময়কার কাজ। হ্যাঁ, এটা তো একটা কমন স্ট্র্যাটেজি। উনি দাবি করেছেন যে ওই সময়ে শার্শা এলাকায় স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট এইসব বানিয়েছেন। হ্যাঁ, এমনকি এটাও বলেছেন যে বেকার ছেলেমেয়েদের নাকি ফ্রিতে সরকারি চাকরিতেও হেল্প করেছেন। হুম। নির্বাচনের আগে প্রার্থীরা তো প্রায়ই নিজেদের পুরনো সাফল্য বা কথিত সাফল্যের কথা এভাবেই তুলে ধরেন, ভোটারদের কাছে একটা ইমেজ তৈরির চেষ্টা আর কি। কিন্তু শুধু সাফল্যের কথাই না, তার রাজনৈতিক জীবনের যে কঠিন সময়গুলো ছিল সে কথাও বেশ ডিটেলসে বলেছেন। যেমন ধরুন ওই 111 সরকার, 2007-08-এর কেয়ারটেকার গভর্নমেন্ট। হ্যাঁ, ওটা তো একটা টার্নিং পয়েন্ট ছিল অনেকের জন্য। আর তারপর আওয়ামী লীগ সরকারের সময়ও নাকি তার আর তার কর্মীদের বিরুদ্ধে অনেক যাকে বলে মিথ্যা মামলা, জেল খাটা, অত্যাচার এইসবের শিকার হয়েছেন। আচ্ছা। তার ভাষ্যমতে এতদিন ঠিকমতো রাজনীতি করতে পারেননি। এই অংশটা কিন্তু ওনার বক্তব্যের একটা খুব ইম্পর্ট্যান্ট দিক। একদিকে ডেভেলপমেন্টের কথা বলছেন, অন্যদিকে আবার এই যে প্রতিপক্ষের হাতে নির্যাতিত হওয়ার গল্প। এই দুটো মিলিয়ে উনি হয়তো ভোটারদের একটা সিম্প্যাথি বা সহানুভূতি অর্জনের চেষ্টা করছেন। এটাকে একটা পলিটিক্যাল স্ট্রাগলের ন্যারেটিভ হিসেবেও দেখা যায়, যা তার ফলোয়ারদের মোটিভেট করতে পারে। হুম, উনি এমনও দাবি করেছেন যে তার নাম শুনলেই নাকি এখন মানুষজন ছুটে আসে, তৃপ্তি ভাই এসেছে, এরকম একটা ব্যাপার আর কি। আচ্ছা, বেশ কনফিডেন্ট দাবি। তো এই যে সহানুভূতি বা জনপ্রিয়তার দাবির পাশাপাশি উনি কি কোনো স্পেসিফিক প্রমিস বা প্রতিশ্রুতি দিয়েছেন ভবিষ্যতের জন্য? হ্যাঁ, দিয়েছেন তো। যেমন বলেছেন যদি নির্বাচিত হন তাহলে যারা অন্যায় মামলা হামলার শিকার হয়েছেন তাদের পাশে দাঁড়াবেন। হুম। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি সম্ভবত শার্শা সীমান্ত এলাকার মাদক সমস্যা নিয়ে। উনি এই ভয়াবহ সমস্যাটার মোকাবিলা করে যুব সমাজকে বাঁচানোর কথা বলেছেন। ওহ, এটা তো বেশ সিরিয়াস ইস্যু। হ্যাঁ, এমনকি এও বলেছেন সুযোগ পেলে নাকি এই ঘুণে ধরা সমাজ ব্যবস্থা একেবারে আমূল পাল্টে দেবেন। এই মাদক নিয়ন্ত্রণের প্রতিশ্রুতিটা, এটা কিন্তু বেশ তাৎপর্যপূর্ণ মনে হচ্ছে, কারণ শার্শার মতো একটা বর্ডার এলাকায় মাদক তো একটা বিরাট সমস্যা। একদম। এটা তো সরাসরি মানুষের জীবন, নিরাপত্তা সবকিছুর উপর প্রভাব ফেলে। তো এইরকম একটা লোকাল ইস্যুকে ন্যাশনাল ইলেকশনের ক্যাম্পেইনে এত গুরুত্ব দেওয়া, এটা কতটা কাজে দিতে পারে আপনার কি মনে হয়? এটা খুব ভালো একটা প্রশ্ন। দেখুন, স্থানীয় সমস্যা, বিশেষ করে মাদকের মতো একটা জ্বলন্ত ইস্যু, ভোটারদের কিন্তু খুব স্ট্রংলি এফেক্ট করতে পারে। নির্বাচনটা জাতীয় হলেও একজন ভোটার তো দিন শেষে তার নিজের এলাকার সমস্যাটাকেই আগে দেখবেন, তাই না? ঠিক। আর সীমান্ত এলাকাগুলোতে এর অর্থনৈতিক সামাজিক প্রভাবটা আরও অনেক গভীর। তাই এই প্রতিশ্রুতিটা ভোটারদের টানার একটা বেশ শক্তিশালী চেষ্টা হতে পারে। এটা কিছুটা হলেও জাতীয় নিরাপত্তার প্রশ্নও বটে। রিপোর্টের আরেকটা তথ্য চোখে পড়ল। এই সমাবেশের আগে উনি নাকি ডিবিসি নিউজের নির্বাচনী এক্সপ্রেস অনুষ্ঠানেও গেছিলেন। ও, আচ্ছা। সেখানেও নাকি নির্বাচনী পরিকল্পনা নিয়ে কথা বলেছেন।
এটা কি উনার প্রচারের একটা স্ট্র্যাটেজি? অবশ্যই এটা দেখাচ্ছে যে উনি শুধু মাঠেই নামছেন না, মিডিয়াতেও অ্যাক্টিভ থাকছেন। বিভিন্ন প্ল্যাটফর্মে নিজের বার্তা পৌঁছে দেওয়া এটা তো এখনকার রাজনীতির একটা অংশ। হ্যাঁ, তা তো বটেই। সমাবেশে স্থানীয় নেতাদের উপস্থিতিও ছিল বলছিলেন, যেমন শার্শা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজউদ্দিন তাজ বা অন্যরা। হ্যাঁ, রিপোর্টে উল্লেখ আছে। এটাও ইম্পর্ট্যান্ট, মানে উনি গ্রাসরুট লেভেলেও কানেকশনটা রাখছেন, সেটা বোঝা যায়। তাহলে সব মিলিয়ে যা বোঝা যাচ্ছে, মফিকুল হাসান তৃপ্তি একটা মাল্টিপ্রংড অ্যাপ্রোচ নিয়েছেন। একদিকে পুরনো কাজের হিসেব দিচ্ছেন, আবার রাজনৈতিক নির্যাতনের কথা বলে সিম্প্যাথি তৈরির চেষ্টা করছেন। ঠিক। অন্যদিকে মাদক নিয়ন্ত্রণের মতো একটা খুব রেলেভেন্ট লোকাল ইস্যুকে সামনে এনেছেন, যেটা ভোটারদের সরাসরি টাচ করে। সারসংক্ষেপে এটাই দাঁড়ায়, উনি তার পার্সোনাল জার্নি, আগের কাজ, সহ্য করা প্রতিকূলতা আর ভবিষ্যতের প্রতিশ্রুতি, এই সব কিছুকেই মিলিয়ে একটা গল্প তৈরি করার চেষ্টা করছেন। এখন দেখার বিষয় হলো এই স্ট্র্যাটেজিটা কতটা কাজ করে। একদম। এখান থেকেই আসলে একটা প্রশ্ন মাথায় আসছে, যেটা নিয়ে ভাবা যেতে পারে। একজন প্রার্থীর ব্যক্তিগত অতীত, তার রাজনৈতিক স্ট্রাগল আর মাদক নিয়ন্ত্রণের মতো একটা খুব জরুরি স্থানীয় সমস্যা সমাধানের প্রতিশ্রুতি, এই বিষয়গুলো একটা নির্দিষ্ট এলাকার, বিশেষ করে শার্শার মতো একটা বর্ডার অঞ্চলের ভোটারদের সিদ্ধান্তকে আসলে কতটা প্রভাবিত করতে পারে। যখন নির্বাচনটা হচ্ছে পুরো দেশের জন্য একটা জাতীয় নির্বাচন, এই সমীকরণটা কিন্তু আসলেই বেশ জটিল। ঠিক বলেছেন। এটা নিয়ে ভোটাররা কী ভাবেন সেটাই শেষ পর্যন্ত ফলাফল নির্ধারণ করবে।